জামাতের কাছ থেকে নির্বাচনী খরচ নেওয়ার শর্তে জামাতে জোট করেছে। আমি এনসিপির কেন্দ্রীয় কমিটির লোক, আমি জানি না, কিন্তু উনি জানেন। আমি জানি নিশ্চয়ই এটা ওনার হাত দিয়ে আমি জানি ব্যয় হয়েছে। এটা সর্বৈব একটা মিথ্যা কথা, ঠিক আছে? এই ধরনের শতভাগ সত্য কথা আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। আপনি প্রমাণ করেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি প্রমাণ করেন। আমার ধারণা ওনাকে, আমি তো জানতাম ওনার পদ হচ্ছে যে রাজনৈতিক সচিব। আমি যেটা বুঝতে পারতেছি ওনাকে হয়তো বা আনঅফিসিয়ালি গোয়েন্দা সংস্থার কোনো একটা বড় দায়িত্ব দিয়ে রাখছে প্রধানমন্ত্রী। ডায়লেমা তৈরি করেন না, ফ্যালাসি তৈরি করেন না। বসুন্ধরার সাথে একটা বড় ধরনের লেনদেন হয়েছে এদের, এই জন্য এটা দিয়ে দিতে চায়। এই ধরনের মন্ত্রীদেরকে নিয়ে আপনারা বাংলাদেশকে বাঁচাইতে পারবেন না। যারা বাংলাদেশের জন্ম চায়নি সেই তাদের হাতে দেশ রক্ষার দায়িত্ব দিয়েছে এনসিপি এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে এনসিপি। এর কারণটা মূলত কি দেখেন, নাহিদ ইসলামরা প্রকৃতপক্ষেই একটি নতুন দল এবং তাদের এজেন্ডা কর্মসূচি একদম নতুন থাকবে। কিন্তু জামাত যে, আমি যদি এটাকে মানে শয়তানি বলতে চাই না, আমি বলতে চাই এমনভাবে একটি ফাঁদ সৃষ্টি করলো যে এনসিপি দল ঘোষণা যে সময় দিবে তার আগে যে সময় জাতীয় নাগরিক কমিটি গঠন করলো, সেই কমিটিতে অধিকাংশ জামাতের এবং শিবিরের লোকজন ঢুকিয়ে দিল। কারণ জামাত বুঝতে পারলো যে এই কমিটির লোকজন দিয়েই পরবর্তীতে দল গঠিত হবে। হ্যাঁ, এনসিপি সেটাই করেছে। এনসিপিতে 10% যদি একটু ভিন্ন চিন্তার মানুষ বা প্রগতিশীল মনা যুক্ত হয়ে থাকে ডাক্তার জারাদের মতন, তারা কিন্তু বের হয়ে গেছে যে সময় জামাতের পকেটে ঢুকে পড়লো এনসিপি। এনসিপির প্রায় 90% নেতাকর্মী জামাত এবং শিবিরের সাবেক কর্মী। সেই জায়গা থেকে নির্বাচনের আগে এনসিপির এই সকল জামাত এবং শিবিরের সাবেক কর্মীরা, নেতারা বাধ্য করেছে নাহিদ ইসলামকে জামাতে যেতে। এবং এর মধ্য দিয়ে নাহিদ ইসলাম তার যে বক্তব্য অতীতে দিয়েছিল জামাত সম্পর্কে, যে দেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, কিন্তু মানুষ অবাক হয়েছে সেই নাহিদ ইসলাম এই ধরনের বক্তব্য দেওয়ার পরে তিনি নিজেই জামাতের বয়ান গ্রহণ করেছেন এবং এনসিপিকে জামাতের পকেটের মধ্যে তিনি ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা, আরেকটু শেষ করি। এরপর দেখেন সংস্কারের কথা তারা বলছে যে এই জোট নাকি আসলে সংস্কারের জোট। নাহিদ ইসলাম দলের আহ্বায়ক হিসেবে নিজেই বলেছিল জামাত সংস্কারের নামে প্রতারণা করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলেছিল জামাত সংস্কার চায় না, জামাত ভণ্ডামি করছে। তাদের নেতারা অনেক কথাবার্তা বলেছিল, জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, জামাত মানচিত্রের জন্য হুমকি, জামাত দেশের জন্য হুমকি, জামাত ক্ষমতায় আসলে এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, নানান কথাবার্তা বলেছিল, তাই না? এত কথা বলার পরে কি জামাতে যাওয়া যায়? এই জন্যই বলেছিলাম যে শুরুতে এনসিপি একটা স্বতন্ত্র রাজনীতি করার আভাস জাতির সামনে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে এনসিপি আসলে মূলত তারা দেখলো যে আমরা আসলে সাংগঠনিক সক্ষমতা অর্জন করতে পারি নাই, আমরা আমাদের এই প্রার্থীদেরকে নির্বাচনী খরচ কিভাবে দিব। শেষমেশ তারা জামাতের কাছ থেকে নির্বাচনী খরচ নেওয়ার শর্তে জামাতে জোট করেছে। তারা ভাবলো যে আমরা হয়তো এককভাবে কিছুই করতে পারবো না। উনি বলেছেন যে প্রার্থীদেরকে নির্বাচন করার জন্য টাকা দেওয়া, খরচ দেওয়া। তো আমার ধারণা এটা ওনার মাধ্যমেই এটা ব্যয় হয়েছে, মানে লেনদেনটা হয়েছে। নাহলে উনি কিভাবে জানতো? কারণ আমি এনসিপির কেন্দ্রীয় কমিটির লোক, আমি জানি না, কিন্তু উনি জানেন। আমি জানি নিশ্চয়ই এটা ওনার হাত দিয়ে ব্যয় হয়েছে। ওনার আসলে এটা, এবং আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, উনি যেহেতু এটা সরকার না, চ্যালেঞ্জ আমাকে দিতে হবে না। আপনি এখন খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এইটা আপনার জানা উচিত যে যিনি অভিযোগ দেন প্রমাণ করার দায়িত্ব তার। আমার এটা প্রমাণ করার দায় নেই। আপনি অভিযোগ দিয়েছেন, আপনি জাতির সামনে ওপেন করেন যে জামাতের লোকজন আমাদেরকে টাকা দিছে, কিংবা জামাত ইসলাম আমাদের লোকজনদেরকে নির্বাচন করার জন্য টাকা দিছে। যদি না দেন তাহলে আপনি এটা ভবিষ্যতে বলবেন কিনা। আমি আপনাদের গুরুত্বপূর্ণ নেতাদের সাথে কথা বলে তথ্য পেয়েছি। কথা বলার আপনি গুরুত্বপূর্ণ, তাহলে কথা রেকর্ড দেন অথবা কথার কোনো স্ক্রিনশট দেন, এগুলো তো আপনি ফাঁস করেন, আপনার তো অভ্যাস আছে। হ্যাঁ, সেটা আপনি করেন। আমি তো এই আলোচনায় বলছি, আপনি জিজ্ঞেস করে দেখেন। আমার কাছে আমি কি বলবো যে এটা সর্বৈব একটা মিথ্যা কথা, ঠিক আছে? এই ধরনের শতভাগ সত্য কথা আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। আপনি প্রমাণ করেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি প্রমাণ করেন। আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিয়েছি, জিজ্ঞেস করে যে কি বলে এনসিপির 90% নেতাকর্মী হচ্ছে যে শিবিরের কিংবা জামাতের সাবেক লোকজন। তাদের জোরের কারণে আপনারা না সেটা সেই জায়গাতে আমি পরে যাচ্ছি। কিন্তু আমার ধারণা ওনাকে, আমি তো জানতাম ওনার পদ হচ্ছে যে রাজনৈতিক সচিব। আমি যেটা বুঝতে পারতেছি ওনাকে হয়তো বা আনঅফিসিয়ালি গোয়েন্দা সংস্থার কোনো একটা বড় দায়িত্ব দিয়ে রাখছে প্রধানমন্ত্রী। তাহলে উনি কিভাবে জানলো? আমিও এটা জানি না। জামাত সম্পর্কে, উনি যেহেতু বিএনপিকে প্রতিনিধিত্ব করেন, জামাত সম্পর্কে ওনাদের
30 বছর কোনো কথা বলা উচিত না, 40 বছর ওনাদের কোনো কথা বলা কেন? উচিত না। কারণ জামাতকে 76 সালে ওনারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিতে পুনর্বাসন করছেন, 91 সালে ওনারা জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছেন, তারপরে 2001 সালে ওনাদেরকে সাথে নিয়ে ক্ষমতায় গেছেন, 22 বছর ওনাদের সাথে জোটে ছিল। কয়েকদিন আগেও এই যে ধরেন যার নাম সবচেয়ে বেশি আলোচনায় আগামীকালকে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন যিনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন জামাত নেতারা গণতন্ত্রের জন্য নিহত হয়েছেন। তা এখন উনি ধরেন আইসা জামাতের এখানে বিরাট বড় এন্টি জামাত হয়ে গেছে। এন্টি জামাত আমরা ছিলাম, এটা এখনো আছি। আমাদেরকে জামাতের সাথে জোট করতে বিএনপি আসলে বাধ্য করছে। কারণ সংস্কার যদি বিএনপি, সংস্কারের ইন্টেনশন যদি বিএনপি ঠিক থাকতো, তাহলে আমরা এই জোট আমাদের প্রয়োজন হতো না। কারণ আমাদের মাথায় সবসময় সংস্কারের জন্য আমাদের যাদের সাথে ঐক্য করা দরকার, সে কারণে আপনি খেয়াল করেন সমস্ত সংস্কারকে বিএনপি ভেস্তে দিছে। ইভেন গতকালকে মানবাধিকার কমিশন এবং গুম অধ্যাদেশ নতুন করে মন্ত্রিসভায় পাশ হলো না। মানবাধিকার কমিশন আইনটা হচ্ছে গুম অধ্যাদেশ এবং ওই যে জুলাই গণ অভ্যুত্থানের যে দায়মুক্তি যে আইনটা, এই দুইটা আইনের মাদার ল। মানবাধিকার কমিশন আইনটাকে 2009 সালে হাসিনা যেটা করছিল, যেটা হাসিনা কমিশন, হাসিনা মানবাধিকার কমিশন প্রথম বাংলাদেশে করতেছে 2009 সালে। ওই হাসিনা কমিশন করার পরে বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে গত 15 বছরে, হাসিনার 15 বছরে। সেই কমিশনের থেকেও একটা খারাপ কমিশন ধরেন বিএনপি এবার করলো। এনসিপি যেহেতু নতুন বউ, ওর সব জায়গাতে খুঁত। এনসিপিতে জাস্ট আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বাবা একটা ট্রেড লাইসেন্স করলে বাংলাদেশের সমস্ত নিউজের ফটোকার্ডে ছেয়ে গেছে। কিন্তু সালাউদ্দিন আহমেদের ছেলে 2000 কোটি টাকার ধরেন প্রকল্প করতেছে, যে এখন পর্যন্ত তার কোনো কাজ করার অভিজ্ঞতা নেই। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড কিংবা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড একটা কাজ উনি নিয়ে আসতেছে বের করে। তো এইটা কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত কোনো নিউজ আমি অন্তত দেখিনি। একটা নিউজ এসেছে 2-3 দিন আগে, ওটা নিয়ে খুব একটা আলাপ টালাপ হয়নি। আমরাই একটু ধরেন বলতেছি আলাপ, এটা আবার খুব বেশি প্রচার হচ্ছে না। আপনারা আবার ওই যে ভিডিও কেটে প্রচার করেন না, এটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। আমি এর আগে 1-2 জায়গায় বলেছি। এখন বাংলাদেশের সমস্যাটা হচ্ছে এইখানে, বাংলাদেশে হচ্ছে যে আপনি যাই করেন সেটাই খারাপ। আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বাবা কেন ট্রেড লাইসেন্স করবে, কিন্তু সালাউদ্দিন আহমেদের ছেলে না, ও তো করতেই পারে। সালাউদ্দিন আহমেদের ছেলে না, তারা তো জমিদার, তারা তো করবে। আর তোরা তো বেটা হইতেছে ফকিরনি, তোরা কেন এগুলো করবি? এইটা হচ্ছে বাংলাদেশের ধরেন আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য ধরেন এনসিপি যেটাই করে সেটাই খারাপ। বিরাট সংকট দেখা এখন ধরেন বসুন্ধরা গ্রুপের হাতে জ্বালানির ক্ষমতা তুলে দেওয়ার একটা বিরাট আয়োজন করা হয়েছে। মানে সবকিছু এখন আস্তে আস্তে বেসরকারি খাতে দিবে। তা উনি তো রাজনৈতিক উপদেষ্টা প্রধানমন্ত্রী, তা ওনাকে অনুরোধ করবো যে সরকারটাকেও বেসরকারি খাতে দিয়ে দেন, সরকারটাও কোনো একটা ধরেন বসুন্ধরা গ্রুপের হাতে দিয়ে দেন। এটাও তো আপনারা চালাইতে পারতেছেন না। ধরুন সরকারে এই কাজটা করতেছে কে? এই কাজটা হচ্ছে আমাদের ব্যয়তন্ত্রের যিনি হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইকবাল হাসান মাহমুদ টুকু। উনি ছিলেন ব্যর্থ মন্ত্রী, আর কানসার্টে আন্দোলন সামলাইতে না পারার কারণে খালেদা জিয়া ওনারে মন্ত্রণালয় বদল করে দিয়েছিল। ওনারা এবার আইনা বানাইছে হচ্ছে মন্ত্রী শেখ সেলিমের ব্যয়, মানে ব্যয়তন্ত্রের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর উনি এবার হচ্ছে জ্বালানি মন্ত্রী, এবং উনি এসে দিচ্ছে কারে জ্বালানিটা তুলে দিচ্ছে হচ্ছে কি বসুন্ধরা গ্রুপকে, একটা কমপ্লিট মাফিয়া গ্রুপ। যেই গ্রুপের চেয়ারম্যান ওই জুলাই মাসে প্রধানমন্ত্রী ওখানে যে মিটিং করে বলেছে আজীবন আমরা আপনার সাথে আছি, কবরেও যাব আপনার, হ্যাঁ কবরে আপনার সাথে যাব। এই ফরিদুল হক ভাই তো জামাতের বিরুদ্ধে সমালোচনা অনেক করেছে। এখনো আমার মনে হচ্ছে যে তিনি আবার জামাতের আমিরের দায়িত্ব নিতে চাচ্ছেন কিনা। এখানে একটু শেষ করি, 10 সেকেন্ডে বলি, শেষ করে দিই। আপনারা এত অপকর্ম করতেছেন, আপনাদেরটা বলে যে টাইম শেষ হয়ে আমাদের বিরুদ্ধে কোন বলবে, সুযোগই পাই না। আচ্ছা, ক্ষমতায় আপনারা এই প্রথম বিরোধী দল হওয়ার পরে জামাত ইসলাম ফ্যাসিস্ট হয়ে গেছে এবং তারা আসলে এক প্রকার জালিম হয়ে গেছে। এবং নেতৃত্বে কিন্তু এনসিপি নাই। আমি আগেই বলেছিলাম যে নেতৃত্বে থাকলে অনেক কিছু দায় নেওয়া লাগে না, যেহেতু নেতৃত্বে জামাত, এই জন্য এই জামাতের অতীতের সমস্ত অপকর্মের দায় এনসিপিকে নিতে হচ্ছে। আর সব থেকে বড় কথা হলো যে এনসিপির নেতারা নাহিদ ইসলাম থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি, ফরিদুল হক সহ সামান্তা শারমিনরা জামাত সম্পর্কে এমন মন্তব্য করেছিল 24-এর গণঅভ্যুত্থানের পরে। ওই মন্তব্য করার পরে যে সময় জামাতে এনসিপি যায়, সেই সময় এনসিপির সতীত্ব বলে কিছু থাকে না। আপনি যে দল সম্পর্কে এত কথা বললেন যে এই দল সংস্কার চায় না, এই দল স্বাধীনতা চায়নি, এই দল সার্বভৌমত্ব বিরোধী, এই দল মানচিত্র বিরোধী, এই দল ক্ষমতায় গেলে দেশ ধ্বংস হয়ে যাবে, এই দল সংস্কার চায় না। আমি এই কারণেই বলছি যে এত কথা বলার পরে আপনারা কোন লজ্জায় আপনারা জামাতের নেতৃত্বে যোগ করলেন?
উনি খুব কায়দা করে আমার ধারণা সন্দেহ হচ্ছে যে উনিও বসুন্ধরার সাথে কানেক্টেড কিনা। কি উনি কায়দা করে বললেন যে আমাদের মাননীয় মন্ত্রী যে কথা বলেছে না আপনাদের সেই কথা আমি বললাম। না মাননীয় মন্ত্রী তো ধরেন আরে অনেক বসুন্ধরার অসুবিধা সাথে আছে। কানেক্টেড তো আপনাদের হাসনাত আব্দুল্লাহ আরে নিজেই ছিল, মাননীয় চিঠি মন্ত্রী দিয়েছিল। মাননীয় মন্ত্রীর অনেক সেখান থেকে যেহেতু আপনারা আমি খাবার ওনার- টাবার নিছেন, ইফতার প্রোগ্রাম করেছেন। এই করে কে ইফতার প্রোগ্রাম কোথায় করেছে আন্দাজে বান্দাজে মিথ্যা কথা সমন্বয়করা তো বলেন না। নিজেই বলেছে। ওই আচ্ছা, যে মিথ্যা জানে কথা আলম বলেন আপু। না। আচ্ছা কোথায় বলছে এটা? আপনি একটা ছবি টবি জানে নিশ্চয়ই আলম বের করে আপু দেখেন নিজে কোথায় বলেছে, কে কি ইফতার বলেন? করছে। নাই আল্লাহ, সব আচ্ছা, জায়গায় নিউজ আচ্ছা, আছে না। একটা ইফতার প্রোগ্রাম আর বাংলাদেশের জ্বালানি খাত বসুন্ধরা রাতে তুলে দেওয়া, দুইটারে আপনি এক করেন না এই প্লিজ। বিষয়ে আপনার সাথে আমার আরো অনেকগুলো কথা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী যে কথা বলেছেন, রাজনীতি আমি করেন, আগেই এটা বলেছি দুইটারে যে এক করেন না। মাননীয় মন্ত্রী যে দুইটারে কথা এক বলেছেন, করেন আমি না। সেটাই বললাম একটু আপনাকে। মানুষের কথা চিন্তা করেন। একটা ইফতার প্রোগ্রাম আর আপনি বাংলাদেশ রাষ্ট্রের জ্বালানি খাত তারপরে তুলে স্বীকার দিচ্ছেন। করলেন যে আপনি বসুন্ধরা না, ধরে নেন যদি আপনারটা সত্য হয়, ধরে নিলাম, আপনার এই যে- ধরে নেন, আপনার যে ধরে নেন, রূপায়ণ ধরে নেন। কার্যালয়ে যে ডায়লেমা তৈরি করেন বিশাল না, অফিস, এটা কে ফেলাসি দিয়েছে? তৈরি করেন না, ফেলাসি তৈরি করেন না, ফেলাসি তৈরি করেন না। আগেরবার যে জ্বালানি নিয়ে যেটা হয়েছে, আবার এই নতুন একটা নাটক শুরু হয়েছে। এই পুরো নাটকটাই হচ্ছে কি আবার এই বেসরকারি খাতে দিয়ে দেওয়ার জন্য একটা ধরনের পায়তারা। আপনি দেখবেন কয়েকদিন পরে এটাই হবে। তো এই যে পায়তারা এইগুলো করে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা স্টেপস আপনার দেখতেছে। কারণ এখন জাস্ট মোবাইলে প্রতি মুহূর্তের খবর চলে আসে, প্রত্যেকটা স্টেপস দেখা যাচ্ছে। এইগুলো করে ওনারা পার পাবে। সমাধান কি আপনাদের? সমাধানের জন্য পরামর্শ কি আপনারা আপনাদের? সমাধানের জন্য আপনারা ডাকেন, আপনারা যে সমস্ত উদ্যোগ নিয়েছেন, যেমন আপনি ধরেন, বলেন। যেমন না এটাকে আমি মুখস্থ না, করে কিছু এখানে বলেন। বসে আছি, আপনার মাথায় আপনার এই যে সমালোচনা এই করতে ইয়ের পারতেছেন, জন্য- সমাধান দিতে পারবেন না, এটা হয় হ্যাঁ, নাকি? সমাধান ইনস্ট্যান্ট তো নাই, সমাধান ইনস্ট্যান্ট নাই। আমি আপনাকে দিই, তাহলে আপনি শুনেন, টাইম দিবেন না, 2-3 মিনিট টাইম আপনি তো নিজেই লাগবে। বললেন যে আপনার হাতে না, না, সমাধান সমাধান নাই। আছে, তো টাইম লাগবে না দিতে। বলেন, এটাকে বলেন, আমি মুখস্থ শুনতেছি। করে আমি বলেন, আমি কি বলবো না, জ্বালানি আপনি বলেন। বিশেষজ্ঞ? আমি বাকি time আমার প্রথম time সমাধান আপনাকে দিলাম, হচ্ছে- বলেন। প্রথম সমাধান কি? হচ্ছে আপনি স্বীকার করেন, আপনি গভর্নমেন্টে আছেন, স্বীকার করেন আপনার এই যে জ্বালানি, বিদ্যুৎ, গ্যাসের যে ক্রাইসিস, ইটস এ ন্যাশনাল ক্রাইসিস। এটা আপনি আমি ডিক্লেয়ার তো করেন নিজেই আগে। বললাম জাতীয় না, না, সংকট। ঠিক আছে। বলেছি আচ্ছা, না? তাহলে আমি তো জাতীয় নিজে বলেছি। জাতীয় সংকট কি আপনার এই মন্ত্রী একা সমাধান করবে? আমাদের মাননীয় মন্ত্রী তো না, বলেছে, দাঁড়ান, আপনারা- আপনার এই আপনারা ব্যয়তন্ত্রের আপনাদের মন্ত্রী প্রস্তাবনা একা এটা সমাধান করবে? প্রধানমন্ত্রীকে বলেন ন্যাশনাল কল করতে, ন্যাশনাল ক্রাইসিস তো কল করেন, প্রধানমন্ত্রী আমি নিজেই সমাধান বলেছে দিচ্ছি। তো, যেটা জাতীয় সংকট। অলরেডি আজকে সন্ধ্যাবেলা আমাদের পার্টির প্রধান উনি একটা সমাধান, একটা রূপরেখা দিয়েছেন, কি রূপরেখা? স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এটা 2 মিনিটে এখানে বলা সম্ভব না। 24 মেতে 10 হয়ে গেছে, এর ভিতরে চেয়ারম্যানকে সরাই দিচ্ছে, তড়িঘড়ি করে 3 দিনের মধ্যে আইন করতে হবে, 2 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। এটা তো একটা তড়িঘড়ি, বোঝা যাচ্ছে যে বসুন্ধরাকে আচ্ছা, দিয়ে দিতে হবে। আমাকে একটু সম্ভবত সময় দেন। বসুন্ধরার সাথে একটা বড় ধরনের লেনদেন হয়েছে এদের, এই জন্য এটা দিয়ে দিতে চায়। তো এইটা তড়িঘড়ি করে আপাতত বন্ধ করেন, অংশীজনদের সাথে বসেন, আলাপ করেন। ন্যাশনাল ক্রাইসিস আপনি একা একা সমাধান করতে পারবেন না, আপনি এত শক্তিশালী সরকার না। এই ধরনের ডাম মন্ত্রীদেরকে নিয়ে, এই ধরনের ওই যে টেক ব্যাক বাংলাদেশ বলতে বোঝে হচ্ছে যে বাংলাদেশকে 2006 নিয়ে যেতে হবে, এই ধরনের মন্ত্রীদেরকে নিয়ে আপনারা বাংলাদেশকে বাঁচাইতে পারবেন না। বিএনপিকে নানান কারণে কৌশলগত অবস্থান নিতে হচ্ছে। আপনাদের মিনিমাম এক দুজন নেতা বিএনপি দুর্নীতির সাথে দুর্নীতির সাথে জড়িয়েছে। দুর্নীতির সাথে আপোষ করতেছে। আচ্ছা, এবার শুনেন, তিনি আরো বলেছিলেন আমার বিষয়ে শুরুতে। এটার উত্তরটা এক লাইনে বলেন, আমাদের হাতে সময় কম, আমাদের ওনাকে দিয়ে আরেকজন শেষ করেন, অতিথিকেও যুক্ত- ওনাকে দিয়ে শেষ করেন। না, আমার কিন্তু সর্বশেষ কথা এইটার হলো- একটু উত্তরটা দিয়ে দেন। সর্বশেষ কথা হলো, দেখেন উনি বলেছিলেন যে আমি কি আসলে না, না, গোয়েন্দা দুর্নীতির সংস্থার সাথে কি প্রভাব বিএনপি পেয়েছি? আপোষ করছে কিনা? দেখেন, তারপরে ভাগের আমি প্রশ্নের এখনো উত্তরটা পর্যন্ত একটু দিয়ে ওইটা দেন। বলবো, দুর্নীতির সাথে বিএনপি সরকার কোনো আপোষ করছে না। আচ্ছা। কিন্তু এনসিপির এক ডজন নেতা নানান ভাবে দুর্নীতির সাথে জড়িয়েছিল, থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনে, এটা কি দুর্নীতি না? এই যে আপনি বলতেছেন, আপনি নিজেই বলেছিলেন আমাদেরকে ধনিক শ্রেণী যারা আছে তারা অনুদান দিচ্ছে। আসিফ মাহমুদ নিজে বলেছে কিছুদিন আগে, নাহিদ ইসলাম ইন্টারিমের সময় বলেছিল, সেই ধনীরা কারা? দুর্নীতিবাজ নাকি আসলে সৎ লোক? আপনারা এত স্বচ্ছতা এবং জবাবদিহিতা রাজনীতি করেন, রূপায়ণ কার্যালয়ের ভাড়াটা কে দেয় এখনো পর্যন্ত বলেন না। আমরা ফিরবো। ভাড়া বাকি 3 মাসের ভাড়া বাকি আছে, তাই নাকি? সরকারের কাছে আবেদন করব। আচ্ছা, আবেদন সরকারের করবেন। কাছে টাকা দাও, ভাড়া বাকি আছে।